কি অবস্থা মামারা, অনেকদিন বাদে আজকে বার্সেলোনাকে নিয়ে কথা বলবো। ভাই বার্সেলোনাকে নিয়ে কি কথা বলবো বলো তো? একটা টিম যে ট্রান্সফার মার্কেটে এত জঘন্য, মানে টপ টিমগুলোর মধ্যে সব থেকে ইনঅ্যাক্টিভ আর সব থেকে ইনএফিশিয়েন্ট যদি কোনো ক্লাব হয় সেটা হচ্ছে এফসি বার্সেলোনা। আমি জানি ভাই, ডেকোকে খিস্তি দিয়ে ভরিয়ে দিচ্ছ, লাপোর্টাকে খিস্তি দিয়ে ভরিয়ে দিচ্ছ, কিন্তু আমাদের কি করার আছে? আমাদের কাছে কি মাল্লুটা আছে যেটা দিয়ে আমরা প্লেয়ার সাইন করতে পারবো আমাদের যা ইচ্ছা? না ভাই, আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে যে আমরা কি করতে পারি কি করতে পারি না। আচ্ছা, ফার্স্টে বার্সেলোনার কিছু টার্গেট নিয়ে কথা বলি। এই সামার উইন্ডোটায় আমরা কাদেরকে টার্গেট করেছিলাম প্রাইমারিলি যদি আমি দেখি, তো ফার্স্ট ওয়ান ওয়াজ জোয়ান গার্সিয়া, যেটা ডিল ডান হয়ে গেছে ভাই, একদম ওটা আমাদের প্লেয়ার হয়ে গেছে, ট্রেনিং এ জয়েন করে ফেলেছে। সেকেন্ড ওয়ান ওয়াজ নিকো উইলিয়ামস, যেটার জন্য কিন্তু একদম পুরো সারা বার্সেলোনা জুড়ে তুলকালাম হয়ে গেছিল, প্রায় ডিলটা ডান হয়ে গেছিল। সবাই ভেবেছে নিকো এই সিজনে বার্সেলোনার জার্সি পরেই খেলবে, বাট শেষ মুহূর্তে ও কন্ট্রাক্ট রিনিউ করে। আমি জানি না মাথায় কি ভূত চেপেছিল ওর, যে অ্যাটলেটিকো বিলবাওয়ের মতো ক্লাবে 10 বছরের জন্য কন্ট্রাক্ট রিনিউ করেছে। ভাই এটার কোনো যুক্তি আমি দেখতে পারি না। বার্সেলোনাকে রিজেক্ট করা ইজ আ হিউজ থিং। আর পরের যদি কিছু ট্রান্সফারের কথা দেখা যায় যেগুলো টার্গেট ছিল, সেটা একটা কিন্তু লুইস ডিয়াস, যাকে নিয়ে ডেকো অবসেসড। ডেকোর মনে হয় রাতের ঘুম উড়ে যায় ভাই লুইস ডিয়াসের কথা ভাবলে। এই প্লেয়ারটাকে নিয়ে ডেকো আলাদা লেভেলের ওর চিন্তা ভাবনা চলছে। আর এটা কিন্তু আপাতত বার্সেলোনার যদি প্রাইমারি টার্গেট বলতে পারো লুইস ডিয়াস। ডেকো সর্বচেষ্টা করবে, একদম আমার মনে হয় ট্রান্সফার উইন্ডো লাস্ট দিন অব্দিও ডেকো চেষ্টা করবে যে লুইস ডিয়াসকে বার্সেলোনাতে কিভাবে আনা যায়। কিন্তু লুইস ডিয়াস কিন্তু এত সহজে বার্সেলোনায় আসবে না। প্রথম কথা, ট্রান্সফার ফিস। লুইস ডিয়াসের ট্রান্সফার ফিস মিনিমাম 80 to 85 মিলিয়নস পড়বে, যেটা আমার মনে হয় এই মুহূর্তে বার্সেলোনার পক্ষে কোয়াইট ইম্পসিবল। আমরা এখনো 1:1 ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের রুলে আসিনি, সেক্ষেত্রে অত টাকা দিয়ে লিভারপুল থেকে একটা প্লেয়ার নেওয়া। আমি লুইস ডিয়াজের প্রোফাইল নিয়ে কোনো প্রশ্ন তুলছি না ভাই। লুইস ডিয়াজ ইজ এ প্রলিফিক উইঙ্গার, মানে ওরকম উইঙ্গার হয়তো এই ওয়ার্ল্ড ফুটবলে খুব কমই আছে। যেরকম শার্প ড্রিবলিং করতে পারে, সেরকম শুটিং, পাসিং সব মিলিয়ে কিন্তু একটা দারুণ প্যাকেজ। বাট হানসি ফ্লিকের সিস্টেমে এসে কতটা মানিয়ে নিতে পারবে, এই প্রশ্নটা কিন্তু মানে সবাই করছে যে লুইস ডিয়াজের জন্য যে এত পাগলামো হচ্ছে তার কারণটা কি, কারণ ও এই জায়গাটায় কি মানাতে পারবে। আর হানসি ফ্লিকের ওপর আমি এদিক থেকে সম্পূর্ণ ট্রাস্ট করি। আগের বারও কিন্তু সেম কন্ডিশন ছিল, ড্যানি অলমো সাইনিং হয়, যেটা কেউ ভাবতেই পারেনি যে এটার দরকার ছিল। সেক্ষেত্রে ড্যানি অলমোকে কিন্তু ওইভাবে খেলানো, একটা সেট আপে নিয়ে আসা, আমি হানসি ফ্লিকের ওপর ট্রাস্ট করছি যে যদি লুইস ডিয়াজ আসে সে কিন্তু অ্যাডাপ্ট করে নিয়ে নেওয়াতে পারবে। ভাই হানসি ফ্লিকের ওই ব্যাপারটা আছে, নইলে সে হানসি ফ্লিক নয়। আচ্ছা ঠিক আছে, এবার লুইস ডিয়াজের যদি ওয়েজ বিলটার কথা বলো, লুইস ডিয়াজের ওয়েজ বিলটাও কিন্তু যথেষ্ট বেশি হবে। আপাতত রিপোর্টস অনুযায়ী কিন্তু এমন কোনো কথা শোনা যাচ্ছে না যে লুইস ডিয়াজ নিজের ওয়েজ বিলটাকে কমানোর জন্য তাগিদে আছে যে বার্সেলোনায় জয়েন করতে চায়, এরকম কোনো কিন্তু খবর নেই। সুতরাং ওয়েজ বিলটাও কিন্তু অনেকটাই বেশি হবে এরকম প্লেয়ার। আর লিভারপুলের কথা যদি বলি, লিভারপুল কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না লুইস ডিয়াজকে সেল করতে চাইবে, জাস্ট বিকজ অফ টিয়াগো জোটা। ভাই ওদের একটা মেন স্ট্রাইকার, ওদের একটা মেন ফরওয়ার্ড প্লেয়ার চলে গেছে। তো সেক্ষেত্রে ওরা যদি না ফার্দার কোনো সাইনিং করে, লুইস ডিয়াজকে ছাড়াটা একটা বোকামো হতে পারে লিভারপুলের জন্য। সো লুইস ডিয়াজ ইজ আ ড্রিম ভাই, ওরকম এখনো আমি শিওর না যে ওইটা আর হবে কিনা। বাট যেটা পসিবল সেটা হচ্ছে মার্কাস র্যাশফোর্ড। এই নিয়ে কিন্তু অনেকবার কথা হয়েছে যে ওর ট্রান্সফারটা বার্সেলোনায় হবে। র্যাশফোর্ড নিজে খুব আগ্রহী বার্সেলোনায় আসতে, যেটা কিন্তু একটা পজিটিভ দিক। র্যাশফোর্ড বার্সেলোনায় এলে বার্সেলোনার কি সুবিধা হতে পারে? দেখো র্যাশফোর্ড, আমি জানি যে র্যাশফোর্ড ইজ নট আ টপ এখন প্লেয়ার ভাই, তবে র্যাশফোর্ডের যে কোয়ালিটি সেটা কিন্তু আমরা দেখেছি ম্যানচেস্টার ইউনাইটেডের ওই 2023-24 অসাধারণ সিজনটা। তো ওর কোয়ালিটি আছে, বাট এখন ফর্মটা হয়তো ওই লেভেলে নয়। কে জানে ভাই, হানসি ফ্লিকের আন্ডারে হয়তো রাশফোর্ড আগের ফর্মে ফিরতে পারে। আমরা রাফিনিয়াকেও দেখেছি ভাই, অন্য লেভেলের খেলছে রাফিনিয়া। তো আমার মনে হয় যে রাশফোর্ডের ডিলটা অ্যাজ আ লোন হিসাবে যদি আসে তাহলে অনেক বেটার হবে। আমার 40-45 মিলিয়ন দিয়ে রাশফোর্ডকে ইউনাইটেড থেকে কেনার কোনো মানে হয় না, এটা একটা বোকামো হবে যদি এই চিন্তাভাবনা বার্সেলোনা করে থাকে। তো লোন উইল বি আ গুড অপশন। রাশফোর্ডকে আনুক, আমাদের ফরওয়ার্ডে আরো কয়েকটা বেস্ট প্লেয়ার বাড়বে, কারণ আমরা জানি ভাই আগের সিজনে লামিন আর রাফিনিয়াকে যথেষ্ট ওয়ার্ক করতে হয়েছে, ওভারলোড নিতে হয়েছে।
আর সেই কারণে কিন্তু ফ্যাটিগ লাস্টের দিকে দেখা গেছিল, যেটা মেজর প্রবলেম কিন্তু হান্সি ফ্লিকের সিস্টেমে হবে। কারণ হান্সি ফ্লিক যেভাবে খেলায়, ওর গেমটাই ওরকমভাবে বিল্ড আপ যে প্রত্যেকটা প্লেয়ারের ওয়ার্কলোড অনেক হাই থাকে। সেক্ষেত্রে রাশফোর্ড যদি আসে, তো যখন আমরা জিতছি বা কোনো প্লেয়ারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করার হলে রাশফোর্ড উইল বি আ গুড অপশন, স্পেশালি ফর লেভানডস্কি ভাই। ফেরান তোরেস আছে অবশ্যই, তো রাশফোর্ডের অপশনটাও কিন্তু আমার মনে হয় আপাতত পসিবিলিটি। আচ্ছা, আরেকজনের কথা আপাতত শোনা যাচ্ছে, যেটা হচ্ছে জাভি সিমন্স, যাকে কিন্তু বার্সেলোনায় ফিরিয়ে আনা যেতে পারে। আর এই এই ট্রান্সফারটা নিয়েও কিন্তু আমার কোনো মাথায় কিছু ঢুকছে না ভাই। জাভি সিমন্স কি করতে আসবে বার্সেলোনায়? অলরেডি আমাদের মিডফিল্ড পজিশনে এতগুলো প্লেয়ার ভাই, মার্ক বার্নাল রিটার্ন করছে, দানি অলমো আছে, পেদ্রি আছে, কাকে ছেড়ে কাকে বসাবে? কাসাদোর ট্রান্সফার নিয়ে কথা হচ্ছে ভাই, কাসাদোকে অন্য টিমে পাঠানোর। তো আবার জাভি সিমন্সকে নিয়ে তুমি আবার মিডফিল্ডটাকে ওভারলোড করতে চাইছো, তুমি পাবলো তোরেকে লোনে পাঠিয়ে দিলে, তো হোয়াটস দ্য পয়েন্ট ভাই? মাথায় ঢুকছে না কিছু। জাভি সিমন্স, হ্যাঁ জাভি সিমন্স অ্যাজ আ উইঙ্গারও খেলতে পারে, বাট ওরকম উইঙ্গার যেটা আমরা চাইছি সেটা নয় জাভি সিমন্স। তো আমার মনে হয় যে জাভি সিমন্সের অবশ্যই এটা লিঙ্ক আছে বার্সেলোনার সাথে, বার্সার একাডেমির প্লেয়ার ভাই, লামাসিয়ার প্লেয়ার। কিন্তু এই ট্রান্সফারটা হলে খুব বোকামোর ট্রান্সফার, মানে ওর ওই টাকাটা অন্তত আরো বেটার অন্য জায়গার পজিশনের প্লেয়ারে আমরা নিতেই পারি ভাই। বিশেষ করে স্ট্রাইকার আমাদের নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়, যেটা নিয়ে এত কথা হচ্ছে 2-3 বছর ধরে, যে লেভানডস্কির একটা ব্যাকআপ দরকার। লেভানডস্কি আমরা জানি যে এই সিজনেও সেরকম কন্টিনিউয়াসলি খেলতে পারেনি ভালো, শুরুর দিকে ভালো স্টার্ট করেছিল, আস্তে আস্তে ফর্ম ডিপ করেছে, বিকজ ওর বয়সটা ভাই দেখো, একটা 37-38 বয়সের প্লেয়ার তুমি টিমে দেখতে পারো না এজ স্টার্টার হিসাবে প্রতি ম্যাচ খেলছে, প্রতি ম্যাচে স্কোর করছে। তো ওই স্ট্রাইকার পজিশনটা আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনা করা দরকার। এই জাভি সিমন্স এইসব প্লেয়ারদের মাথায় আনারই প্রয়োজন নেই, এইসব প্লেয়ারের দেখারই দরকার নেই আমার যতদূর মনে হয়। আচ্ছা, স্ট্রাইকার নিয়ে যদি কথা বলি, স্ট্রাইকার তো বার্সেলোনা অবশ্যই প্রয়োজনীয় ভাই। স্ট্রাইকারের মধ্যে কে কে আছে দেখো, সব থেকে ভালো যে স্ট্রাইকারটা মার্কেটে এই সিজনে ছিল সেটা হচ্ছে ভিক্টর গাইকোরেশ ভাই। গাইকোরেশ আর্সেনালের সাথে লিঙ্ক আছে, আর্সেনাল মেবি ডিলটা হয়েও যাবে ওদের। বাট আমাদের যদি পসিবিলিটি দেখি, আপাতত মার্কেটে যে কয়েকটা প্লেয়ার আছে ভাই, আদেমুলা লুকম্যান অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ভাই, উইঙ্গেও খেলতে পারে। আমার মনে হয় আদেমুলা লুকম্যান আর যদি রাশফোর্ডের সাইনিংটা হয় খুব একটা খারাপ হবে না। বাট লুকম্যানের, আমি জানি না লুকম্যানের সাথে কোনো কন্ট্যাক্ট আপাতত হয়েছে কিনা বার্সেলোনার। বাট আরেকটা যেই রিউমার শোনা যাচ্ছে সেটা কিন্তু ডারউইন নুনেজ। ডারউইন নুনেজ ইজ কি বলবো ভাই, মিডিওকার প্লেয়ার, খুব ইজি চান্স মিস করে। এইরকম প্লেয়ারকে টিমে আনা কিন্তু একটা বার্ডেন হতে পারে। আমি জানি না যে কিরকম চিন্তা ভাবনা করছে ডেকো, যে লিভারপুলের ওপর এত অবসেশন, লুইস দিয়াজ, ডারউইন নুনেজ, এছাড়াও আরেকজন যে আছে ওসিমেন, বাট ওসিমেনের ডিলটা হবে না, মেবি ও গ্যালাতাসারাইতেই থাকবে, গ্যালাতাসারাই জন্য ফেভারিটস ভাই। বাট আমাদের যে পসিবল চান্সেসগুলো সেটা কিন্তু আমার মনে হয় বেস্ট হবে আমরা যদি লুকম্যানকে সাইন করি। তো এই হচ্ছে মোটামুটি ট্রান্সফার টার্গেটসের কথা বা ট্রান্সফার রিউমার্সের কথা বললাম, যারা আমাদের টিমে আসলে আমাদের টিমটাকে স্ট্রং আরো বেটার লাগবে। সেখানে কিন্তু পুরো জিনিসটাই বটল আপ করছে ডেকো আস্তে আস্তে, যেখানে নিকো উইলিয়ামসকে আমরা হাতছাড়া করেছি, ভিক্টর গাইকোরেশকে আমরা কোনো রকমের বিডি আমরা করিনি, কোনো চিন্তা ভাবনাতেই গাইকোরেশ আমাদের ছিল না। রাফায়েল লিয়াও ইজ আ ফার্স্ট অপশন ভাই, ওটা ছেড়ে দাও, রাফায়েল লিয়াও এত সহজে আসবে না। তো রাফায়েল লিয়ার কথা চিন্তা ভাবনা করে লাভ নেই। এবার যদি একটু ডিপার্চার্সের কথা বলি, বার্সেলোনা থেকে কারা যেতে পারে, অলরেডি দেখো কিছু ট্রান্সফার হয়ে গেছে, যেমন পাবলো তোরের ট্রান্সফারটা আমরা জানি যে হয়ে গেছে, যেটা ইজ আ ভালো প্লেয়ার ছিল ভাই পাবলো তোরে, বাট চান্স পাচ্ছিল না। পাবলো তোরের মতো প্লেয়ার কিন্তু আমার মনে হয় বেঞ্চে বসার প্লেয়ার নয়। তো ভালো হয়েছে ভাই অন্য টিমে গেছে। আনসু ফাতির কিন্তু আলটিমেটলি এস মোনাকো সাইনিং করে নিয়েছে, যেটা আমাদের ভাই আনসু একটা ইমোশন অবশ্যই থাকবে, বাট রিয়েলিটিতে প্র্যাকটিক্যাল হিসেবে যদি দেখা যায় আনসু ট্রান্সফারটা দরকার ছিল ফর হিজ পার্সোনাল লাইফ, ফর হিজ কেরিয়ার অ্যান্ড আমাদের জন্য ভাই। কারণ ওকে আমরাও চান্স দিতে পারছিলাম না, ও নিজেও খেলতে পারছিল না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল। সো আনসুর জন্য আমি খুব হ্যাপি যে ও মোনাকো জয়েন করেছে। আর প্রবাবলস কি হতে পারে, আমার মনে হয় বেশ কিছু প্লেয়ার্স যাদেরকে সেল আউট করতে পারে বার্সেলোনা, তার মধ্যে প্রথম যে প্লেয়ারটা সেটা হচ্ছে ক্রিস্টেনসেনের ব্যাপারে একটা রিউমার শোনা গেছে যে ওকে সেল আউট করতে পারে, বাট ক্রিস্টেনসেন নিজে চায় না বার্সেলোনা ছেড়ে যেতে। ও আবার প্রুফ করতে চায় যে হান্সি ফ্লিকের আন্ডারে ও ভালো খেলতে পারে। ক্রিস্টেনসেনের একটা ভালো ট্রান্সফার হতে পারে যদি একটু ভালোভাবে ডিল করতে পারে ডেকো, অন্যান্য টিমের সাথে একটু ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারে।
আরাউর প্রাইমারিলি শোনা যাচ্ছিল যে আরাউ সেল আউট হতে পারে, বাট এই মুহূর্তে সেরকম কোনো রিউমার নেই। বাট আমার মনে হয় একটা যদি 50-60 মিলিয়নের ঠিকঠাক অফার আসে, আরাউকে আমরা বেচলেও বেচতে পারি। আর যদি কিছু অফার্সের কথা বলা যায়, ফার্মিন লোপেজের জন্য বার্সেলোনা কনসিডার করছিল, বাট আমার মনে হয় এটা একটা ফুলিশ ডিসিশন হবে ভাই। ফার্মিনের মতো প্লেয়ার, এটা এইরকম প্লেয়ার পাওয়া যায় না। আমি জানি ফার্মিনের এখন ভ্যালু যদি বায়ার্ন ফায়ার নিয়ে নেয় প্রায় 80-90 মিলিয়ন চলে যাবে, অনেক টাকা পাবে বার্সেলোনা। বাট ফার্মিন এই টিমের জন্য অপরিহার্য। আমার মনে হয় সেই জায়গায় কনসিডার করাও উচিত নয় ফার্মিনকে সেল আউট করার। তো এটা খুব বোকা বোকা হবে যদি ফার্মিন চলে যায় ভাই, খুবই কষ্ট হবে। ওর মতো একটা ভালো প্লেয়ার, জানি না কি হবে। আরেকটা রিউমার শোনা যাচ্ছিল কাসাদো হয়তো গেলেও যেতে পারে যদি ভালো কোনো অফার আসে। বার্সেলোনা কাসাডো মেবি চলে যেতে পারে, বাট কাসাডো আমার মনে হয় রিয়েলিস্টিক নয়, কারণ মার্ক বার্নাল অবশ্যই ইনজুরি থেকে রিটার্ন করছে, বাট এখনো ফুললি ফিট নয়। ও কিন্তু শুরু থেকেই 90 মিনিট গেম টাইম পাবে না। আর ওর একটা বিরাট বড় এসিএল ইনজুরি হয়েছিল, যেটা পরে কিন্তু প্লেয়ারদের আবার আসতে একটু টাইম লাগে। আমরা গাভিকে দেখেছি যে বেশ কিছু ম্যাচেস লাগে আবার পুরোনো ফর্মে ফিরতে। তো মনে হয় যে বার্নালের একটু সময় দেওয়া উচিত, তার জায়গায় অবশ্যই কাসাডোকে রাখা উচিত। বাট কাসাডোর জন্য যদি ভালো অফার আসে মেবি কনসিডার করা যেতেই পারে। এবার যদি বার্সেলোনার একটু জুনিয়র টিম নিয়ে কথা বলি, ওখানেও দু একটা প্লেয়ার এসছে যাদের সাথে রিউমার্স চলছে। তার মধ্যে রুনি বার্গাটি একজন, যে কোপেনহেগেন থেকে এসছে। প্লেয়ারটা ভালো প্লেয়ার, আর একটু পলিশ করতে হবে, এই জন্য ওকে অ্যাথলেটিক টিমে ফার্স্টে চান্স দেওয়া হবে। সেখানে বেটার করতে পারলে ফার্স্ট টিমে অবশ্যই প্রমোট করা হবে। ওর ভাই রায়ান বার্গাজি, তাকেও কিন্তু আন্ডার 15-এ নেওয়ার চেষ্টা করছে বার্সেলোনা। আরো বেশ কয়েকটা প্লেয়ারের সাথে কিন্তু লিঙ্ক আছে বার্সেলোনা, যাদেরকে সাইন ইন হতে পারে। বাট সবার কথা আমি এই মুহূর্তে আলোচনা করব না। মেন কয়েকজনের কথা আমি কিন্তু বললাম, যাদের ট্রান্সফারটা হয়তো বার্সেলোনা করলেও করতে পারে, বা যাদের সাথে বেশি লিঙ্ক, বেশি রিউমার আছে। এবার যদি কথা বলি ভাই স্পটিফাই ক্যাম্প নোতে আমরা রিটার্ন করছি না, যেটা খুবই দুঃখের খবর। জোয়ান গ্যাম্পার ট্রফিটা আমাদের ওখানে খেলার কথা ছিল, বাট আমরা ওখানে খেলতে পারবো না। সিটি কাউন্সিল পারমিশন গ্র্যান্ট করেনি, এখনো ক্যাম্প নো ফুললি রেডি নয়। আরেকটা যেটা খুবই দুঃখের খবর, যে আমাদের হয়তো ইউসিএল গ্রুপ স্টেজে সবকটা ম্যাচ আবার ওই মন্টজুয়েকে খেলতে হবে, কারণ আমাদের ক্যাম্প নো হয়তো চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট ফিক্সারটা অব্দিও রেডি হবে না। আর সেখানে আমরা যদি ফার্স্ট স্টার্ট করি একটা স্টেডিয়াম থেকে, সেখানে কিন্তু আমাদের পুরো গ্রুপ স্টেজের ম্যাচটা খেলতে হবে, আমরা অন্য স্টেডিয়ামে শিফট করতে পারবো না। ক্যাম্প নোকে নিয়েও মোটামুটি এই ছিল আপডেট ভাই। দেখো তুমি কিছু করো, তুমি এরা বুলশিট হয়ে যাচ্ছ দিন দিন। প্লেয়ার হিসেবে তুমি লেজেন্ড, বাট তুমি ডিরেক্টর হিসাবে একদমই, যখন আমার মনে হয় যে তোমার একটু বেটার করা উচিত। লাপোর্তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হবে এই ট্রান্সফার উইন্ডোটাকে ও কিভাবে ম্যানেজ করছে, কারণ নেক্সট সিজনে কিন্তু ইলেকশন আছে মানে পলিটিশিয়ানদের জন্য একটা আলাদাই ব্যাপার। তো ওকেও কিন্তু একটু স্পোর্টিংলি জিনিসগুলো দেখতে হবে। তো এই ছিল ভাই আজকের ভিডিও। মোটামুটি আলোচনা করলাম ট্রান্সফারটা নিয়ে বার্সেলোনা। তোমরা জানাও তোমাদের কি মতামত। ডেকো আউট এই স্লোগান ছাড়া অন্য কিছু যদি লিখতে পারো অবশ্যই কমেন্টে লেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।